তো একটা অন্য ডিসকাশন করছিলাম, সেখান থেকে রেকর্ডিংটা চালু করলাম। ডিসকাশনটা হচ্ছিলাম এরকম যে যে কোনো এক্সামিনেশন পড়ার জন্য, ঠিক আছে, যে কোনো এক্সামিনেশনে পড়ার জন্য তোমার বুঝতে হবে প্রথম কথা যে তুমি কোন লেভেলে প্রিপারেশন নিচ্ছ। ফর এক্সাম্পল যেই লেভেল প্রিপারেশন নিচ্ছ না এই লেভেল প্রিপারেশন নিচ্ছ। তারপরে বুঝতে হবে যে তোমার সিলেকশনের জন্য অ্যাপ্রোচটা কি হওয়া উচিত। ঠিক আছে, সিলেকশনের অ্যাপ্রোচ হওয়া উচিত ফ্রম কোশ্চেন টু থিওরি, নট ফ্রম থিওরি টু কোশ্চেন, যেটা বর্তমানে প্রত্যেকটা কোচিং সেন্টার করছে, ফ্রম থিওরি টু কোশ্চেন। থিওরি টু কোশ্চেন একটা মানে দ্য ওয়ার্স্ট পসিবল অ্যাপ্রোচ। কি বললাম বুঝতে পারলেন? থিওরি টু কোশ্চেন ইজ এন ওয়ার্স্ট পসিবল অ্যাপ্রোচ। কেন থিওরি টু কোশ্চেন ওয়ার্স্ট পসিবল অ্যাপ্রোচ? ওতে আমার বিজনেস বাড়বে, তোমার সিলেকশন হবে না। কিন্তু তুমি তো জানোই না যে কোশ্চেন কোনটা আসছে। আমি তোমাকে থিওরি এক দাদা পড়িয়ে যাচ্ছি পর পর, হুইচ ইজ কমপ্লিটলি ইররিলেভেন্ট, যেটা করার কোনো দরকারই নেই। ঠিক আছে, একটা ডেমো এখানে থাকছে, আমি এই ক্লাসটাতে তোমাদের বলছি, থিওরিটিক্যালও পড়াবো কিন্তু কোশ্চেন অ্যান্সার ডিসকাশনও করবো। ঠিক আছে, তো এইটা খেয়াল রাখি যে আমরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে এসেছি, আমরা যেই লেভেল এই লেভেলের প্রিপারেশন নিতে এসেছি। তাহলে যেই লেভেল এই লেভেলের সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ কোশ্চেন এবং তার রেলিভেন্ট কোশ্চেন, মানে ধরো যেগুলো 2023-24 এসছে, সেইটাকে আমাকে বারবার ফোকাস করতে হবে, বারবার। ঠিক আছে, সেটা যদি আমরা না করি, ধরো এসএসসি যেই পড়ছি, এসএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ভালো করে আমাদের করা না থাকে এবং তার ব্যাকগ্রাউন্ড বা তার চারপাশ যদি ভালো করে করা না থাকে, তাহলে আমাদের প্রিপারেশন নিয়ে লাভ নেই। ঠিক আছে, এই জিনিসটা মানে আমার বুঝতে বহুত সময় লেগে গেছে। আমি যখন নিজে প্রিপারেশন নিতাম আমি তখন এটা বুঝতে পারি। ঠিক আছে, চারিদিকে চারিদিকে দৌড়ে লাভ নেই। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে যে তোমার উদ্দেশ্যটা কি, তুমি কি ধরনের এক্সাম, কি ধরনের তুমি পরীক্ষা দিতে চাইছো। ঠিক আছে, এইখানে একটা আমরা কোশ্চেন সেট আজকে তৈরি করেছি। ঠিক আছে, টাইম থাকলে অবশ্যই করবো, অবশ্যই সলিউশন করবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে স্টেডি স্টেট এসি অ্যানালিসিসের টপিক আছে আমাদের ক্লাস 6। এইখানে টোটাল 11খানা সার্কিটের আমাকে অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, এটা একটুখানি গ্রিন কালার, রেড কালারটা ওরকম কিছু নয় সেরকম। এখন মোটামুটি সবকটা কোশ্চেন আমরা পেয়ে গেছি এখানে। ঠিক আছে, তো এত টাইপের সার্কিট হতে পারে। রেজিস্ট্যান্স অনলি সার্কিট, ঠিক আছে, ইন্ডাক্ট্যান্স অনলি সার্কিট, ক্যাপাসিট্যান্স অনলি সার্কিট, আরএল সার্কিট, আরসি, আরএলসি, আরএলসি, আরএল প্যারালাল, আরসি প্যারালাল, এলসি প্যারালাল আর আরএলসি প্যারালাল। তো এই যে ডিফারেন্ট টাইপস অফ সার্কিট আছে, দিস ইজ নট ট্রানজিয়েন্ট অ্যানালিসিস, দিস ইজ স্টেডি স্টেট অ্যানালিসিস। ঠিক আছে, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস পরে করবো, আগে স্টেডি স্টেটটা করবো, তারপর ট্রানজিয়েন্ট করবো। ঠিক আছে, এইখানে দেখো ওইরকম বেশ কিছু স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে। এই যে আরএল সার্কিট নেওয়া হয়েছে, আরএল সার্কিটে কিছু স্যাম্পল কোশ্চেন যেরকম হয় সেরকম নেওয়া হয়েছে। ঠিক আছে, আবার এরকম দেখো আরসি সার্কিট নেওয়া হয়েছে, আরসি সার্কিটের স্যাম্পল কোশ্চেন আছে। আরসি প্যারালাল, ওটা আরসি সিরিজ, এটা আরসি প্যারালাল, এলসি প্যারালাল, এলসি সিরিজ, আরএলসি সিরিজ। ঠিক আছে, আরএলসি প্যারালাল। ঠিক আছে, শুধু ক্যাপাসিটিভ সার্কিট, শুধু ইন্ডাকটিভ সার্কিট। ঠিক আছে, এরকম ভাবে 25টা কোশ্চেন আছে। যতগুলো সার্কিট আছে, ততগুলো সার্কিটের যেগুলো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করছে, সেই জিনিসটা আমাকে সবার আগে জানতে হবে যে কোশ্চেনের লেভেলটা কি আছে, কোশ্চেনটা কি জিজ্ঞেস করছে। বলতে পারছি কি বলতে চাইছি? তো চলো এবার আমরা আমাদের থিওরিটিক্যাল পোর্শনটা একটু পড়ি, একটু শুরু করি থিওরিটিক্যাল পোর্শনটা। তো আজকে পড়বো হচ্ছে স্টেডি স্টেট এসি অ্যানালিসিস। হেডিং দাও, স্টেডি স্টেট এসি অ্যানালিসিস। হেডিং দাও, স্টেডি স্টেট এসি অ্যানালিসিস।
আজকে আবার একটু ঠান্ডা দিয়েছে, একদিন ঠান্ডা একদিন গরম, ও বিরক্তিকর। মাঝে মাঝে শীত করছে, মাঝে মাঝে ঠান্ডা গরম হচ্ছে, বিরক্তিকর না? ওয়েদারটা বিরক্তিকর হতো। তাহলে স্টেডি স্টেট এসি অ্যানালিসিস, ঠিক আছে, একটা হেডিং দাও, এটা হেডিং দিয়ে চলো, লেখো sinusoid is preferred as a AC waveform. Sinusoid is preferred as a AC waveform because sinusoid is preferred as a AC waveform because nature itself is sinusoidal. এক নম্বর পয়েন্ট লিখবে, নেচার ইটসেলফ ইজ সাইনোসয়েডাল, ঠিক আছে, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম? নেচার ইটসেলফ ইজ সাইনোসয়েডাল, এক নম্বর পয়েন্ট। আচ্ছা, আমাদের কি সারা বছর একরকম ওয়েদার থাকে? তোমার কি সবসময় একই রকম ভাবে পড়তে ইচ্ছা করে? সারাদিনে কি সবসময় একই রকম খিদে পায়? হয় কি এরকম? জোয়ার ভাটা হয় তো, জল ওঠানামা করে তো, তার মানে নেচারের প্রত্যেকটা ইভেন্ট there is a positive peak, there is a negative peak, সবকিছুরই একটা পজিটিভ পিক আছে বা নেগেটিভ পিক আছে, ঠিক আছে। এই কারণে আমরা এসি ওয়েভফর্মটাকে সাইনোসয়েডাল ধরি। আমরা কি বললাম? এসি ওয়েভফর্ম is considered as sinusoidal. সাইনোসয়েডাল না ধরে তো এনটাকেও ধরতে পারতাম, রেক্ট্যাঙ্গুলারটাকেও ধরতে পারতাম, ট্রায়াঙ্গুলারটাকেও ধরতে পারতাম না। আমাদের এখানে যত ইভেন্ট হয় সবের একটা গ্র্যাজুয়াল ট্রানজিশন আছে, অ্যাব্রাপ্ট নয়। there is a gradual transition. দেখো, শীতকাল চলছে, আস্তে 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 টেম্পারেচারটা কমছে, আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে, গরমকালের দিকে এগোচ্ছে, গরমকালের দিকে কি হচ্ছে, আবার আস্তে 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 টেম্পারেচারটা কমছে, ঠিক আছে। গরমকাল থেকে শীতকালে আসার মাঝখানে কি হয়? বর্ষাকাল হয় তো, বৃষ্টি হয় তো, পরিবেশটাকে ঠান্ডা করার জন্য অ্যাব্রাপ্টলি টেম্পারেচারটাকে অত বেশি টেম্পারেচার দিয়ে কমানোর জন্য হয়তো ইভেন্টটা হয়তো। তার মানে পুরো ইভেন্টটার মধ্যে কি কোনো শার্প বেন্ডিং আছে? মানে কোনো এমন একটা ইভেন্ট হচ্ছে, হঠাৎ করে কমে যাচ্ছে, এরকম তো কোনো ব্যাপার নাই। there is a gradual and smooth transition. মানে সাইন ওয়েভটা তো প্রপারলি দেখো গ্র্যাজুয়াল নেচারে আছে, মানে এখানে কোনো শার্প এন্ডস নেই, ঠিক আছে। তো আমরা এসি ওয়েভফর্মকে রেক্ট্যাঙ্গুলার ধরতে পারতাম, ট্রায়াঙ্গুলার ধরতে পারতাম, অন্য যে কোনো ওয়েভফর্ম ধরতে পারতাম, তাই না? কিন্তু সাইনোসয়েডাল কেন ধরলাম? বুঝতে পারছো আমার প্রশ্নটা কি? বুঝতে পারছো এসি ওয়েভকে আমি সাইনোসয়েডাল কেন ধরলাম? প্রথম কথা হচ্ছে দ্য নেচার ইটসেলফ ইজ সাইনোসয়েডাল। নেচারে যতগুলো প্যারামিটার আছে সবকটাই কিরকম? সাইনোসয়েডাল। এইবার ব্যাপারটা হচ্ছে কি, ধরার পর আমরা টেস্ট করে দেখেছি যে সেটা মিলছে। প্রথমে তো অ্যানালাইজ করতে হবে, প্রথমে তো ধরে নিতে হবে এটা কি, তারপর সেটা ম্যাথামেটিক্যালি প্রুভ করতে হবে যেটা ঠিক কিনা। কি বলতে চাইছি বুঝতে পারছো? প্রথমে কোনো একটা জিনিস জানি না, ধরো তোমাকে একটা বাক্স দিয়েছে, তার মধ্যে কিছু কি আছে তুমি জানো না, তাহলে প্রথমে কি করবে? বাক্সটার সাইজ দেখে, বাক্সটার কালার দেখে তুমি আইডিয়া করার চেষ্টা করবে বাক্সের ভেতর কি আছে। তারপর তুমি সেটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে কি বলবে, এটা এটা যদি তুমি বলে সেটা ঠিক কিনা যাচাই করবে, তাই না? তো এখানেও ঠিক সেম কেস, প্রথমে আমরা সাইনোসয়েড হিসেবে ধরে নিয়েছি, তারপর কেন ধরেছি তার কিছু কারণ লিখছি। নেচার ইটসেলফ ইজ সাইনোসয়েড, ঠিক আছে। 2 নম্বর, it is easy to generate and easy to transmit. Easy to generate and easy to transmit. Easy to transmit.
জেনারেশনও সহজ, ট্রান্সমিশনও সহজ। As per Fourier series, any periodic waveform can be termed as or can be written as sinusoid. এটাকে আমরা সাইনোসয়েড হিসেবে লিখতে পারি। একটা এলটিআই সিস্টেম, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, সেখানে যদি একটা সাইনোসয়েড ইনপুট দেওয়া হয় তাহলে তার আউটপুটেও সাইনোসয়েড পাওয়া যায়। LTI stands for linear time invariant. Linear time invariant. এই কথাটা মানে কি দেখো, এই কথাটা মানে খুব ভালো করে বুঝতে। ধরো কোন একটা সিস্টেমে, যে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমে তুমি একটা ইনপুট দিলে x1 অফ t, কোন একটা সিস্টেমে তুমি ইনপুট দিলে কি দিলে x1 অফ t, যদি আউটপুট পাওয়া যায় y1 অফ t, ধরে নাও আউটপুট কি পেলে y1 অফ t। সিস্টেমটা সেম, ধরো এ সিস্টেম, এইখানে তুমি আরেকটা ইনপুট দিলে এ সিস্টেম x2 অফ t, তুমি আউটপুট কি পেলে ধরো y2 অফ t, এরকম আউটপুট পেলে। ঠিক আছে, সিস্টেমটাকে সেম রেখে তুমি কি করলে ইনপুট দুটোকে মার্জ করে দিলে x1 অফ t প্লাস x2 অফ t, এই দুটোকে একসাথে যোগ করে ইনপুট অ্যাপ্লাই করলে করতেই পারি। এর ফলে যদি আউটপুটটা চলে আসে এইরকম y1 অফ t প্লাস y2 অফ t, কোন একটা সিস্টেমে তুমি ইনপুট দিলে x1 অফ t, তার জন্য আউটপুট পেলে y1 অফ t, সিস্টেম সেম রেখে ইনপুট দিলে x2 অফ t, আউটপুট পেলে y2 অফ t। এবার তুমি দুটো ইনপুটকে যোগ করে সেই সিস্টেমে ইনপুট দিলে একটা ধরো আউটপুট পেলে। এই যে আউটপুটটা যদি y1 অফ t প্লাস y2 অফ t এর সঙ্গে সমান হয়, যদি সমান হয়, তখন এই সিস্টেমটাকে বলবো লিনিয়ার সিস্টেম। তখন এই সিস্টেমটাকে বলবো লিনিয়ার সিস্টেম। এই লিনিয়ার সিস্টেমের পাশাপাশি আরো একটা প্রপার্টি আছে, এটা ইন্ডিকেট কি করলো, লিনিয়ারিটি। আরেকটা জিনিস আছে, ধরো আমি এখানে কিছু একটা কনস্ট্যান্ট প্যারামিটার দিয়ে গুণ করলাম এখানে ইনপুটটাতে, তাহলে আউটপুটটা ধরো এরকম কনস্ট্যান্ট প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাইড হয়ে এলো। এখানেও একটা অন্য একটা কনস্ট্যান্ট প্যারামিটার দিয়ে গুণ করলাম, ঠিক আছে, ধরো এটা অন্য যে কোনো একটা প্যারামিটার, ধরো সি এলো ফর এক্সাম্পল, আর এখানে বি দেওয়ার জন্য ডি এলো। এবার তুমি ওটাকে পাঞ্চ করে একসাথে ইনপুট দিচ্ছ এ আর বি, যদি এখানে সি আর ডি চলে আসে, ঠিক আছে, বুঝতে পারলে কি করলাম, জাস্ট এই একটা মাল্টিপ্লায়ার, জাস্ট স্কেলার মাল্টিপ্লায়ার, তখন এই যে ডিটা গুণ, এই যে এইভাবে রেজাল্টটা এলো, এটাকে বলা হয় হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম, লিনিয়ার প্লাস হোমোজিনিয়াস যদি কোনো সিস্টেম হয়ে থাকে, তখন তাকে বলা হয় দ্য সিস্টেম ওবেস সুপারপজিশন থিওরেম। যদি লিনিয়ারিটি এবং হোমোজিনিটি একসাথে থাকে, তখন কি বলবো, ইট ওবেস সুপারপজিশন প্রিন্সিপাল। বুঝতে পারছি কি বলতে চাইছি? এই এ সি বি ডি এগুলো সব কনস্ট্যান্টস। ঠিক আছে, ধরো কোন একটা x1 অফ t সিগন্যালের একটা ম্যাগনিটিউড আছে sin ওমেগা t, ঠিক আছে, a sin ওমেগা t, এ মানে হচ্ছে কি তার একটা অ্যামপ্লিটিউড কিছুটা গুণ করলে, ধরো 10 10 sin ওমেগা t বা 20 sin ওমেগা t এরকম গুণ করলে। বুঝতে পারছো? তাহলে যদি x1 অফ t প্লাস x2 অফ t যোগ করে যদি ইনপুট দিই, তার ফলে যদি আউটপুটটা আসে y1 অফ t প্লাস y2 অফ t, ঠিক আছে,
তখন সেটাকে কি বললাম, লিনিয়ার। আর যদি এ এক্স ওয়ান অফ টির সঙ্গে বি এক্স টু অফ টি যোগ করে ইনপুট দিই, তারপরে যদি সি ওয়াই ওয়ান অফ টি আর ডি ওয়াই টু অফ টি আউটপুট আসে, তখন আমি তাকে কি বলবো, লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হোমোজিনিয়াস। লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হোমোজিনিয়াস। এই লিনিয়ারিটি এন্ড হোমোজিনিটি যদি কোনো সিস্টেমকে সাপোর্ট করে, যদি কোনো সিস্টেমে দেখা যায়, তখন সেই সিস্টেমটাকে বলে ইট ওবেস সুপারপজিশন প্রিন্সিপাল। এই ধরনের সিস্টেমকে আমরা বলবো লিনিয়ার সিস্টেম। এই ধরনের সিস্টেমকে আমরা কি বলবো, লিনিয়ার সিস্টেম। টাইম ইনভ্যারিয়েন্ট মানে উইথ টাইম নো ভ্যারিয়েশন ইন আউটপুট। ধরো এ এক্স ওয়ান অফ টি ইনপুট দিয়েছে, সি ওয়াই ওয়ান অফ টি আউটপুট আসছে। এটা সকাল 10টা যা, রাত্রি 10টা তাই, পরের দিনও তাই, তারপরের দিনও তাই, যতই যাও, যেদিকেই যাও, যখনই যাও, আউটপুট ইজ নট চেঞ্জিং। টাইম ইনভ্যারিয়েন্ট মানে কি, উইথ টাইম নো ভ্যারিয়েশন ইন আউটপুট। বুঝতে পারছো কি বলতে চাইছি? টাইম ইনভ্যারিয়েন্ট মানে হচ্ছে নো ভ্যারিয়েশন ইন আউটপুট, ভ্যারিয়েশন ইন আউটপুট উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের রেসপেক্টে আউটপুটের কোনো ভ্যারিয়েশন আমরা দেখতে পাবো না। যারা অনলাইন ক্লাস করছি, বুঝতে পারছিস কি বলছি? হ্যালো, হ্যাঁ স্যার। সো এই যে চারটে রিজন, এই চারটে রিজনের জন্য আমরা এসি ওয়েভ ফর্মকে কনসিডার করে থাকি সাইনোসয়েড হিসাবে। আমি এটা রুমাল নিয়ে আসি, তোমরা তো দেখা দিলে আসছি। লিখেছো তো? আরে এত অস্বস্তি হচ্ছে না আজকে সকালে আমরা চান করেছি। আমার এই সকালবেলা স্নান না করলে ঠিক এনার্জি আসে না, যত ঠান্ডাই হোক। আজকে একটু ঠান্ডাটা বেশি ছিল, এগুলো ব্যাপার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড। রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড কোনো ব্যাপারই না। ধরো এই একটা সাইনোসয়েড রয়েছে, তাহলে এটাকে তুমি কি লিখবে? ধরো এটার একটা অ্যামপ্লিটিউড আছে এ, জানো নিশ্চয়ই, এটাকে বলে টাইম পিরিয়ড টি, তাই না? তাই তো, ফ্রিকোয়েন্সি মানে কি হয়, 1/টাইম পিরিয়ড। এটাকে তুমি কি লিখতে পারো? ধরো এটা ফাংশন ধরে নাও, এটা তুমি লিখে নাও ধরো এক্স অফ টি, একটা সিগন্যাল ধরো দেখে এক্স অফ টি। এটাকে কি লিখবে বলো? এ সাইন ওমেগাকে লিখতে পারো তো? হ্যাঁ, এই বলবে বাকিরা অনলাইনে ঘুমোবি না কেউ? তোরা ঘুমিয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়বো, কিন্তু বলে দিচ্ছি। না স্যার। ঘুমোবি না, ঠিক আছে? নেক্সট দেখো। হ্যাঁ স্যার।
গ্যাপ তৈরি করলাম, ঠিক আছে, আলফা। তাহলে এই যে আলফাটা, এই যে আলফা ওয়েভ ফর্মটা, এইটা আমি লিখছি ওয়াই অফ টি। ওয়াই অফ টি সমান কত হবে বলুন? এ সাইন ওমেগা টি, ঠিক করে বলো। এ সাইন ওমেগা টি প্লাস আলফা, ঠিক করে বলো। ধরো এটা ভোল্টেজ ওয়েভ ফর্ম এক্স অফ টিটা, ওয়াইটা কারেন্টের ওয়েভ ফর্ম, তাহলে এটা কি কি অ্যাঙ্গেল বোঝাচ্ছে? এটা এটা যদি ভোল্টেজ ওয়েভ ফর্ম হয়, এটা যদি কারেন্টের ওয়েভ ফর্ম হয়, তাহলে এটা কি অ্যাঙ্গেল বোঝাচ্ছে? ভোল্টেজ আর কারেন্টের ভিতরে অ্যাঙ্গেল কি বলবো? এটা যদি ভোল্টেজ ওয়েভ ফর্ম হয়, এটা যদি কারেন্টের ওয়েভ ফর্ম হয়, এই অ্যাঙ্গেলটাকে কি বলবো? এ বললে আরে যে কোনো সার্কিটে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গেলকে কি বলে? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এক্ষেত্রে কি লিখবো তাহলে? মাইনাস আলফা। এখানে ভোল্টেজটা লিডিং না, কারেন্টটা ল্যাগিং না, পরে আছে তো মাইনাস আলফা। পরে থাকলে কি হবে বলো? পরে থাকলে কি হবে? মাইনাস আলফা। এবার বলো, এর দুটোর সেম আছে, ঠিক আছে, এটা সেম ধরে নাও, এটা সেম করে নাও। এটা ধরো বিটা, এটা ধরো জেড অফ টি। হোয়াট ইজ জেড অফ টি বলো? এ সাইন ওমেগা টি কারেক্ট প্লাস বিটা। বুঝতে পারছো? দেখো, দিস ইজ দি সাইনোসয়েড রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এবার এখানে বলতে পারো যে যদি আমি এক্স অফ টি কে লিখি, এক্স অফ টি কে যদি ভি দিয়ে লিখি, তাহলে ভি সমান সমান কি হবে? ধরো ভি সমান সমান আমি লিখছি ভি এর সাইন অফ ওমেগা, তাই তো? আচ্ছা, এই ভিটা কি জিনিস? হোয়াট ইজ দিস ক্যাপিটাল ভি? এই ভিটা কি জিনিস? এই যে ভিটা আরএমএস। আচ্ছা, এইটা কি জিনিস? ম্যাক্সিমাম ভোল্টেজ। ম্যাক্সিমাম ভ্যালু। এই ভিটা কি জিনিস? এরকম ছোট হাতের ভি লেখা হয়, তোমরা এরকম ছোট হাতের ভি লেখা থাকবে। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এইটাকে কি বলে? ম্যাক্সিমাম ভ্যালু। একটা যেটা ভ্যালু আমরা করি সেটা কি ভিআরএমএস, তাই তো? হোয়াট ইজ ভিআরএমএস? ভিএম বাই রুট টু। কার জন্য? সবার জন্য। এই ভিএম বাই রুট টু কার জন্য লেখো? only for sinusoidal waveform। ওয়েভফর্মটা যদি সাইনোসয়েড না হয়, অন্য কিছু হয়ে যায়, তাহলে কি ভিএম বাই রুট টু থাকবে? হবে না তো। ব্যাস। হোয়াট ইজ ভি অ্যাভারেজ? এটাকে ভিডিসিও বলা হয়। বলো অ্যাভারেজ হলে কত হবে? পুরো ওয়েভফর্মটার জন্য বলবে, পুরো ওয়েভফর্মটার জন্য। Average value is defined as the area under the curve. কি বললাম? It is defined as the area under the curve divided by time period. ঠিক আছে, বলো এই যে নীল রঙের সাইনোসয়েডটা আছে, এর এরিয়া আন্ডার দি কার্ভ কত আছে? বলো। আরে যতটা পজিটিভ হাফ সাইকেল আছে ততটা নেগেটিভ হাফ সাইকেল আছে,
তাহলে এর যা পজিটিভ হাফ সাইকেলের জন্য যা এরিয়া বেরোবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য তার এরিয়া কত বেরোবে? মাইনাস বেরোবে তো। তার দুটো যোগ করলে কত হবে? 0 হবে তো। তাহলে সাইন ওয়েভের এভারেজ ভ্যালু কত বেরোলো? 0 বেরোলো। ফুল সাইন ওয়েভের কিন্তু পুরো ওয়েভ ফর্মটা। আমি কিন্তু এইটুকু বলিনি, আমি বলেছি কোনটার, এইখান থেকে এই পর্যন্ত পুরো গোটা টাইম পিরিয়ডটার জন্য। যদি বলতাম এইটুকুর জন্য, হ্যাঁ, তখন এটা ফুল ওয়েভ থাকবে, হাফ ওয়েভ হয়ে যাবে। তাহলে বলো হাফ ওয়েভের জন্য কত হবে? এটা কি হাফ ওয়েভ হলো? হাফ ওয়েভ হলো না। হাফ ওয়েভ কিরকম হয়? হোয়াট ইজ হাফ ওয়েভ? এইটা হচ্ছে হাফ ওয়েভ, এইটা হচ্ছে হাফ ওয়েভ, এইটা টোটাল টাইম পিরিয়ড, এইটা হচ্ছে হাফ ওয়েভ। এটা কি হাফ ওয়েভের? হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুট। এটা কি জিনিস? একটা হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুট, এইটা, তাই না? এইটা কি জিনিস? এটা কি জিনিস? একটা ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট, বুঝতে পারছো? এগুলো কিন্তু সাইন ওয়েভ নয়, একটা ডিসিও নয় এগুলো। এগুলো কি ডিসি ওয়েভ নাকি? এগুলো ডিসি ওয়েভ নয়, কিন্তু এগুলো এসি ওয়েভ। তুমি যদি এই ওয়েভ ফর্মটা, এই রেকটিফায়ার ফর্মটা কোনো ডিসি মোটরে দাও, ডিসি মোটর চলবে তো। তুমি যদি ফিল্টার না লাগাও সেই কন্ডিশনে এটা চলবে তো। পিওর ডিসিতেও তো, পিওর ডিসি ছাড়াও তো চলবে। দিস ইজ রেকটিফাইড আউটপুট অথবা ফুল ওয়েভ রেকটিফায়ার আউটপুট। আমরা যে অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু লিখি না, সেগুলো এদের লিখি। এই গোটা ওয়েভ ফর্মটার জন্য লিখি না, কিন্তু বলছি কিরম ভাবে। এই যে ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ারের যে আউটপুট আছে, এর কার মনে আছে বলো? V0 এভারেজ কত হয়? Vm বাই 2, না 2 Vm বাই, সরি, Vm বাই পাই। কত হয়? Vm বাই পাই, মনে করে রাখো। আর এটা V0 RMS কত হয়? Vm বাই 2, ঠিক আছে? হাফ ওয়েভ রেকটিফায়ার আউটপুট, ঠিক আছে? চেক করে দেখো। আর এর জন্য কত হয়? এগুলো বার করবো সব, অসুবিধা নেই। আমরা ট্রানজিস্টর পড়বো সব, যখন পড়বো রেকটিফায়ার পড়বো তখন আউটপুট চেক করবো, ঠিক আছে? V0 এভারেজ কত হয়? 2 Vm বাই পাই, তাই তো? আর V0 RMS কত হয়? এইটার সঙ্গে সেম হয়, Vm বাই √2। এইটা যেটা বার করেছি, এটা কার জন্য বার করেছি? সাইন ওয়েভের জন্য বার করছি, ফুল সাইন ওয়েভের জন্য বার করছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে কি বলতে চাইছি। ঠিক আছে, আমি আরো এই অ্যাভারেজ ভ্যালু কি জিনিস, আরএমএস ভ্যালু কি জিনিস সব বলছি। সো দিস ইজ দি রিপ্রেজেন্টেশন অফ সাইন ওয়েভ, ঠিক আছে? তাহলে এখানে যেটা অ্যামপ্লিটিউড, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলে থাকি, সেই অ্যামপ্লিটিউডটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে কাকে? ম্যাক্সিমাম ভ্যালুতে, তাই তো? আচ্ছা, ধরো এরকম একটা কিছু আছে, Vm sin ওমেগা টি প্লাস 10। এই 10টা কি? আর ধরো স্মল ভি ইজ ইকুয়াল টু এরকম দেওয়া আছে, Vm sin ওমেগা টি প্লাস 10। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো এইটা একটা সাইন ওয়েভ, এইটা হচ্ছে 10 ভোল্ট, এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এটা এরকম হবে না, আর একটু সিক্রেট হবে, সরি। এটা যেটা আছে, এটা শুরু হবে কোথা থেকে বলো? এই পুরো কার্ভটা, ঠিক আছে, 10 ভোল্ট শিফট হয়ে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? এইটা কি ডিসি ভ্যালু, 10 প্লাস Vm sin ওমেগা টি মানে কি? এই 10টা হচ্ছে ডিসি ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি আন্ডার মেজারমেন্ট।
ধরো এর সাথে এসি সোর্সের সঙ্গে একটা ডিসি সোর্স লাগানো আছে, সেটা আলটিমেটলি কি করবে, পুরো ওয়েভ ফর্মটাকে 10 ভোল্ট উপরে তুলে দেবে। যদি কিছু না থাকে তাহলে কত আছে, 0 আছে। বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে এটা অ্যাকচুয়ালি এটা এরকম হবে না, 10 ভোল্টের লাইনটা এখানেই হবে, এটা অ্যাকচুয়ালি এরকমই হবে, ঠিক এইরকম হবে ব্যাপারটা। 10 ভোল্টের লাইনটা উপরের দিকে টেনে তুলে দাও, এটা উপরের দিকে। বুঝতে পারছো কি বলতে চাইছি? 10 ভোল্ট বরাবর এরকম ভাবে থাকে। তো দিস ইজ দ্য থিং। যখন আমি 10 দিয়ে অ্যাড করলাম, সেটা অ্যাকচুয়ালি কি বোঝালাম, অ্যাভারেজ ভ্যালু অ্যাড করলাম তার সাথে, শুধু 10 অ্যাড করেছি, বা যে কোনো একটা ম্যাগনিটিউড অ্যাড করেছি। এবার দেখেন, বলছে রিপ্রেজেন্টেশন অফ সাইনোসয়েড ল্যাগিং অথবা লিডিং, এটা আশা করি তোমরা জানো, তাই তো? ল্যাগিং লিডিং কি করে বলবে? ধরো এইখানে আমি ভোল্টেজের ফেজারটা রেখেছি, এইখানে আমি কারেন্টের ফেজারটা ড্র করছি, এই যে রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, I lags V by say alpha, তাই তো, by alpha degrees, এরকম বলি তো। যদি আমি এইদিকে একটা বিটা অ্যাঙ্গেল দেখাই, এটা ধরো I1 লিখলাম, এটা ধরো I2 লিখলাম, তাহলে আমি লিখবো I2 leads V by beta degrees, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করবো, এই যে সাইন, এই যে অ্যারোটা দিয়েছি, যদি অ্যারোটা না দিই তাহলে সাইন দিতে হবে। ধরো এখানে অ্যারো দিয়েছি তো, তাহলে আমি আলফা লিখেছি। যদি অ্যারো না দিতাম তাহলে লিখতাম মাইনাস আলফা, আর উপরে যদি অ্যারো না দিতাম তাহলে লিখতাম প্লাস বিটা। দিস ইজ দি রিপ্রেজেন্টেশন। তাহলে এইভাবে লিডিং আর ল্যাগিং এইভাবে আমরা ইন্ডিকেট করে থাকি, তাই তো? তাহলে এখান থেকে তো তুমি আমাকে বলতে পারবে নিশ্চয়ই, যদি ভি আমার কোনো একটা ভোল্টেজ হয়ে থাকে, ভি সমান সমান যদি একটা ভোল্টেজ হয়ে থাকে, এটা আমার কাছে কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অনেক সময় এইভাবে লেখা যায়, ভি অফ টি দিয়েও লেখা যায়, টাইম ডিপেন্ডেন্ট প্যারামিটার এইভাবে দেখা যায়। শুধু স্মল ভি দিয়েও লিখতে পারো, অথবা ভি অফ টি এইভাবেও লিখতে পারো। সমান সমান কি লিখলাম, ভি এর সাইন অফ ওমেগা টি, তাই তো? তাহলে বলো আমাকে I1 অথবা I1 অফ টি, এটাকে আমি কি লিখতে পারি? I1 অফ টি এর কি লিখতে পারি বলো? হ্যাঁ, I am sin omega t minus alpha. হ্যাঁ, I am sin omega t minus alpha. I am sin omega t, correct, minus alpha. Similarly I2 কে কি লিখতে পারবো? that is I2 of t কে কি লিখতে পারবো? তোমরা সব সময় এই ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটিকে I1 of t, I2 of t এইভাবে লিখবে, কখনো শুধু I লিখবে না, ঠিক আছে? সব সময় এটাকে ইনস্ট্যান্টেনিয়াস বোঝানোর জন্য I1 of t, I2 of t লিখবে। তাহলে I2 of t কে কি লিখতে পারবো? ধরো দুজনের ম্যাগনিটিউড সেম, I1 এর ম্যাগনিটিউড হয়ে যায়, I2 এর ম্যাগনিটিউড সেম, ধরে নাও। তাহলে কত লিখবো? IL sin of omega t plus theta। বুঝতে পারলে তো? এবার আলফা ইকুয়াল টু যদি বিটা ইকুয়াল টু যদি 5 হয়ে যায়, হতেই পারে, ধরতেই পারি, আমার ইচ্ছা, আমার মন চেয়েছে আমি পালিয়ে যাবো, আলফা ইজ ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 5, ধরতেই পারি। তাহলেই তোমার দেখো, তোমাদের সেই যেভাবে পড়ে অভ্যাস, তোমাদের যেরকম ভাবে ইকুয়েশন লিখে অভ্যাস চলে এলো। বুঝতে পারলে তো? আমার মন চেয়েছে আমি পালিয়ে যাবো। নেক্সট, এবার দেখো কিছু ইম্পর্টেন্ট টার্ম আমি ডিসকাশন করবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? কারোর কোনো আইডিয়া আছে অ্যাবাউট অ্যাভারেজ ভ্যালু? হোয়াট ইজ অ্যাভারেজ ভ্যালু? অ্যাভারেজ ভ্যালু কাকে বলে? বলো। অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে, ভালো করে বুঝবে, ধরো এখানে একটা সার্কিট আছে, কি সার্কিট আছে আমার জানা নেই, ঠিক আছে? এই সার্কিটের মধ্যে আমি একটা ডিসি সাপ্লাই দিয়েছি,
ডিসি সাপ্লাই দিলে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হবে, তার মানে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, কিছু পরিমাণ চার্জ ট্রান্সফার হবে। ধরে নাও এই ডিসি সাপ্লাইটা দেওয়ার জন্য এইখান দিয়ে কিউ অ্যামাউন্ট অফ চার্জ যাচ্ছে সার্কিটের মধ্যে। এবার তুমি কি করলে, তুমি এই সার্কিট থেকে ডিসি সাপ্লাইটা সরিয়ে দিলে, সার্কিটটাকে সেম রাখবে, ধরো সার্কিট এ, সার্কিটটাকে সেম রাখলে, রেখে চাইলে যে এখানের মধ্যে দিয়ে যাতে কিউ অ্যামাউন্ট অফ চার্জ যায়, বাট আমি এখানে একটা এসি সোর্স ইউজ করেছি। কি করলাম, আমি চাইছি একটা সার্কিটে ডিসি সাপ্লাই দেওয়ার জন্য কিছু পরিমাণ চার্জ কিউ যায়, চার্জের পরিমাণটাকে মেনটেন করে আমি যদি ডিসি সোর্সের পরিবর্তে একটা এসি সোর্স ব্যবহার করি, বুঝতে পারছো তো লজিকটা? এই যে নিউ এসি ভ্যালু, এই যে এসি ভ্যালুটা আমি পেলাম, এইটাকে বলা হয় অ্যাভারেজ ভ্যালু। একটা সার্কিটে একটা ডিসি ব্যাটারি লাগালে তার মধ্যে দিয়ে কিছু পরিমাণ চার্জ যাবে, আমি চাইছি সেই সার্কিটের মধ্যে দিয়ে সেম অ্যামাউন্ট অফ চার্জ যাক, বাট আমি ডিসি সোর্সটাকে চেঞ্জ করে একটা এসি ভ্যালু সোর্স ইউজ করছি। ঠিক আছে, তাহলে যে পরিবর্তিত ভ্যালুটা পাবো, পরিবর্তিত এসি ভ্যালুটা পাবো, সেইটাকেই বলা হবে কি বলবো, অ্যাডজাস্টেড এসি ভ্যালু যেটা পাবো সেটাকে কি বলবো, অ্যাভারেজ ভ্যালু, তাই তো? So average value is associated with, it is based on charge transfer, এই অ্যাভারেজ ভ্যালুকে আবার আরেকটা নাম বলা হয় ডিসি ভ্যালু বলা হয়। অ্যাভারেজ ভ্যালুকে আরেকটা নামও বলা হয় ডিসি ভ্যালু বলা হয়। এবার কোন ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু বার করে কি করে, কোন ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু বার করতে গেলে আমাকে সবার আগে জানতে হবে ফুরিয়ার সিরিজ কি জিনিস। ঠিক আছে, ধরো যে কোনো ফাংশন, একটা ফাংশন যদি অ্যাপিরিয়ডিক হয়ে থাকে, অ্যাপিরিয়ডিক মানে হচ্ছে যার মধ্যে পিরিয়ডিক কম্পোনেন্টও আছে, মানে সাইনোসয়েডাল কম্পোনেন্টও আছে, নন সাইনোসয়েডাল কম্পোনেন্টও আছে, তাদেরকে বলা হয় অ্যাপিরিয়ডিক ওয়েভফর্ম, যার মধ্যে পিরিয়ডিসিটি আছে আবার অ্যাপিরিয়ডিক ওয়েভফর্মও প্রেজেন্ট আছে। তো এইরকম একটা সিগন্যালকে ফুরিয়ার সাহেব বলেছিলেন, এরকম ভাবে লিখেছিলেন, ফুরিয়ার সিরিজ এইভাবে দেখাচ্ছে যে f of t is equal to a0 plus summation of n is equal to 1 to infinity an cos n omega naught t plus bn sin n omega naught t। ঠিক আছে, এইখানে ওই n গুলোকে আমি ছোট হাতে করে দিচ্ছি সবকটা। cos n omega naught t an bn sin n omega naught, ঠিক আছে, এইভাবে লেখা দিতে পারে। এবার দেখো এই যে ইকুয়েশনটা ফুরিয়ার সিরিজে রয়েছে, তুমি যদি এখানে বোথ সাইড ইন্টিগ্রেশন করো উইথ রেসপেক্ট টু টাইম t, তার মানে কি লিখবে, ইন্টিগ্রেশন ft dt পরে কমপ্লিট ওয়েভফর্ম 0 টু t। ঠিক আছে, একটা কমপ্লিট ওয়েভফর্মের জন্য তুমি তার ইন্টিগ্রেশন করছো বোথ সাইড, তাহলে এখানে কত হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু t a0 t dt, এইদিকে ইন্টিগ্রেশন 0 টু t পুরোটা ইনটু dt, তাই তো? এই মাত্র তুমি কি দেখলে, একটা সাইন ওয়েভের অ্যাভারেজ ভ্যালু কত হয়, এখানে একটা কার্ভে দেখলে না, সাইন ওয়েভের অ্যাভারেজ ভ্যালু 0 হচ্ছে, যতটা পজিটিভ হাফ সাইকেল থাকে ততটা নেগেটিভ হাফ সাইকেল থাকে, তাই তো? তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি বার করতে হয় ফর কমপ্লিট সাইন ওয়েভ কত আসবে, 0 আসবে। সিমিলারলি যদি এটা কোসাইন ওয়েভ হতো তাহলেও 0 আসবে। তার মানে এই আলটিমেটলি এই যে ইন্টিগ্রেশনের যে রেজাল্ট আমার আসবে, আলটিমেটলি এই যে ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা আসবে পুরোটা, এখানেও কোসাইন কস আছে, এখানেও সাইন আছে, মানে দুটোর জন্যই এটা কি আসবে, রেজাল্টটা 0 আসবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, ইন্টিগ্রেশন 0 টু t
এফটি ডিটি ইজ ইকুয়াল টু, বলো এ জিরোটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর ডিটি ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। ঠিক আছে, তাহলে এখান থেকে কত লিখতে পারবো, এ জিরো বাই টি। তাহলে এখান থেকে এ জিরোর ভ্যালু কত আসছে, 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি এফটি ডিটি আসছে। তাহলে এইটাই হচ্ছে, দেখো এই এ জিরো কি বলা হয়, ডিসি ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু। এই যে প্রথমে যে ইয়েলো কালার দিয়ে লিখেছিলাম ফুরিয়ার সিরিজটা, সেখানে দুটো কম্পোনেন্ট ছিল। এই এ জিরোটাকে বলা হতো ডিসি কম্পোনেন্ট, ঠিক আছে, আর এই দিকে যে পুরো এ এন কস এন ওমেগা নট টি বি এন সাইন এন ওমেগা নট টি পুরো কম্পোনেন্টটাকে বলা হতো এসি কম্পোনেন্ট। ঠিক আছে, মানে যে কোনো ওয়েভ ফর্ম সেটা যদি অ্যাপিরিয়ডিক হয় তার মধ্যে মিক্সচার অফ ডিসি আর এসি থাকে। যে কোনো ওয়েভ ফর্ম এফটি যদি সেটা অ্যাপিরিয়ডিক হয় তার মানে বোঝা যাচ্ছে তার মধ্যে ডিসিও ঢুকে আছে আবার এসিও ঢুকে আছে। তো সেইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি বার করলাম, এ জিরো ইজ ইকুয়াল টু 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি এফটি ডিটি। এই যে ইন্টিগ্রেশন 0 টু টি এফটি ডিটি এটা কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওই জন্য দেখো আমি আগে একটা জায়গায় লিখেছিলাম ডিসি ভ্যালু ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার দ্য কার্ভ, আন্ডার দ্য কার্ভ বাই, বলো, বাই টাইম পিরিয়ড। বুঝতে পারছো কি বললাম, দেখো ওই জন্য আমি কি করেছি, এই দেখো এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই টাইম পিরিয়ড, এই যে তোমাদের এইখানে শেখালাম না, এই যে ফর্মুলাটা লিখলাম না, কোথেকে আসছে, ওই অ্যাভারেজ ভ্যালু ওই ফর্মুলা থেকে আসছে। ঠিক আছে, তুমি সিমিলারলি এর ক্ষেত্রেও সেম ভাবে অ্যাভারেজ ভ্যালু বার করতে পারবে, ভিএম বাই পাই হবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 টু টি এফটি ডিটি তুমি যদি ক্যালকুলেশন করো, দেখো অ্যাভারেজ ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি এফটি ডিটি, তাই তো? ভালো করে বুঝবে, এর যে টাইম পিরিয়ডটা আছে, টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে 0 থেকে 2 পাই, কিন্তু পাই থেকে 2 পাই এর মধ্যে কোনো এক্সিস্টেন্স আছে, নেই। তার মানে এইখানে আমি এরকম লিখবো, এইখানে লিখবো 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এই এফটি ডিটি। এফটিটা কার মতো, এই এফটি হচ্ছে সাইন ওমেগার মতো, তাই না? সাইন ওমেগা টি বিয়োগ ডিটি, সাইন ওমেগা টি ডি ওমেগা টি। তুমি এটাকে ইন্টিগ্রেশন করো, দেখবে ওইটা আসবে। এটাকে ইন্টিগ্রেশন করো, 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন ওমেগা টি ডি ওমেগা টি করো, এই এম বাই পাই আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি, বক্তব্যটা ক্লিয়ার হচ্ছে? আমরা কলেজে কি করেছো বলতো, হুম, कुछ किए हो कि नहीं, কিছু করেছো? তো বইটা ভালো করে উগলাও, সব এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু সব করেছো, তাই তো? অবস্থা করেছো তো? এইখানে লিখে রাখো চেঞ্জড এসি ভ্যালু, তাহলে বুঝতে সুবিধা হবে পরে যদি দরকার পড়ে। চেঞ্জড এসি ভ্যালু, হয় অনলাইনে সব বুঝতে পারে, নাহলে সব ঘুমায়, দুটোর মধ্যে একটা, একটাও আওয়াজ পায় না।
আজকে সেকেন্ড হাফে ক্লাস নেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আগের দিন ওই দেরি করে খেতে গিয়ে আমার বদহজম হয়ে গেছে। আমাকে 12টার সময় খেতে যেতে হবে, 12:30টার সময় খেতে যেতে হবে, নাহলে মনকন্ড হয়ে যাচ্ছে। সেকেন্ড হাফে ক্লাস নেবো ওই 2টো থেকে নেবো, 12:30টার মধ্যে শেষ করে দেবো ফার্স্ট হাফটা, তখন 2টো থেকে, ঠিক আছে? হচ্ছে, দেখো ভাই সকল, বলো। পরেরটা যাই। হুম, নেক্সট নেক্সট হচ্ছে, দেখো কি লেখা আছে, আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু কাকে বলে বলো? হোয়াট ইজ আরএমএস ভ্যালু? এটা তো পারা উচিত। হুম, স্যার সব মানে প্রত্যেকটা ভ্যালু তাদের মিন মানে এভারেজ বের করে, মিন বের করে তারপর সেটাকে রুট করতে হবে, মানে স্কোয়ার করে রুট করতে হবে। রুট করতে হবে। হ্যাঁ, তোমাদের এই সমস্ত ব্যাপারে আমি রুট করি। বলো বলো বলো, ঠিক বলছো, বলো কি বলছো বলো, আগে থেকে বিঘ্ন করবো না, বলো। অ্যাবসলিউট ভ্যালুর সঙ্গে অ্যাভারেজ ভ্যালু গুণ করবে, আর কাকে কাকে গুণ করার ইচ্ছা আছে করো। এই সর্বনাশ। এই ঠান্ডাটা আমার এই আজকে লাগলো, চান করে সকালবেলা। বলো। হোয়াট ইজ আরএমএস ভ্যালু? দেখি কার পারা যাবে, কে পারে। কেউ পাচ্ছে না। আরএমএস এর পুরো কথা কি? রুট মিন স্কোয়ার। রুট মিন স্কয়ার। এবার ডিরাইভ করো, এবার বলো। ফান্ডামেন্টাল সত্যি খুব খারাপ। ঠিক আছে, ওই জন্যই তো আসা। দেখো, আরএমএস ভ্যালু মানে হচ্ছে, ধরো একটা সার্কিট নিয়েছো, ঠিক আছে, একই রকম ভাবে তার মধ্যে ডিসি সাপ্লাই দিয়েছো। ডিসি সাপ্লাই দিলে কিছু কারেন্ট ফ্লো হবে তো। কারেন্ট ফ্লো হলে এর মধ্যে কিছু একটা আই স্কয়ার আর টি লস হবে তো, হিট লস হবে তো। এবার তুমি কি করছো, সার্কিটটা সেম রাখছো। সার্কিটটা এ সার্কিট যেটা রয়েছে সেটাই রয়েছে, সার্কিটটা এ রয়েছে। তুমি চাইছো যে এইচ, যে হিট লসটা যেটা হচ্ছে, আই স্কয়ার আর টি যে লসটা হচ্ছে, সেই লসটা যাতে সেম থাকে। দিয়ে কার জন্য? ফর দি এসি ভ্যালু। ডিসি ব্যাটারিটাকে খুলে নিচ্ছ, সেখানে একটা এসি সার্কিট, এসি সোর্স লাগাচ্ছ। তার ফলে কি হচ্ছে, তুমি চাইছো হিটটা সেম থাকুক। ডিসি লাগানোর জন্য যে হিটটা প্রডিউস হচ্ছে আর এসি লাগানোর পরে যে হিটটা প্রডিউস হচ্ছে, সেটা যাতে সেম থাকে, ঠিক আছে? তো এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে, এই যে চেঞ্জ এসি ভ্যালু,
এই যে চেঞ্জ এসি ভ্যালু, এটা কি বলা হয়? আরএমএস ভ্যালু। So RMS value is based on, it is based on heat loss. কোন সার্কিটে হিট লস বার করার ক্ষেত্রে এই আরএমএস ভ্যালুটা লাগবে। তাহলে বলো তো এই যে আইটা রয়েছে, এই আইটা অ্যাকচুয়ালি কি? এই যে আইটা লিখেছি, এই আইটা অ্যাকচুয়ালি কি? এই আইটা অ্যাকচুয়ালি কি? This is the RMS value. I RMS. Actually আমাদের কি লেখা উচিত? H is equal to I RMS square RT. এইটা লেখা উচিত। এবার বুঝতে পারছো তোমাদের পড়াশোনার কি অবস্থা? এটা কি ভাবতে তোমরা? क्या सोचे थे? ये কি জানো ডায়লগটা? গব্বর খুশ হোগা। বুঝতে পারছো তো কোথায় পড়ে এসছো? দেখো কঠিন ব্যাপার, কিন্তু কঠিন বাস্তব। তোমরা কি এটাকে জানতে? এটাকে আই আরএমএস লেখা হয় না লাইভ এনজয় করো তোমরা, জানো তো? ফান্ডামেন্টালস যদি এত মিস্টেক থাকে বাপের ছেলে কেউ বাজাতে পারবে না। তাহলে আই আরএমএস কে আমরা কি লিখতে পারি? আই আরএমএস কে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি, ঠিক আছে? রুট মিন স্কোয়ার, তো উল্টো ভাবে পড়ো, স্কোয়ার মিন রুট। প্রথমে ফাংশনটার স্কোয়ার করতে হবে, কোন ফাংশনটার? এই ইন্টিগ্রেশনের মধ্যে যেটা আছে। তারপরে কি করতে হবে? স্কোয়ার পর মিন করতে হবে, মানে টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হলো? অ্যাভারেজ বেরিয়ে গেল। তারপর কি করতে হবে? রুট করতে হবে। বুঝতে পারলে কি করলাম? ভেতরে যে ফাংশনটা ছিল এফটি, ইন্টিগ্রেশন 0 টু টি এফটি ডিটি করেছিল, তো সেই এফটিটাকে তোমাকে প্রথমে স্কোয়ার করতে হবে, মানে ইন্টিগ্রেশন 0 টু টি এফটি স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই টি, টোটালটা টাইম পিরিয়ড বার করতে হচ্ছে, তার রুট করতে হবে। দিস উইল গিভ আস দি আরএমএস ভ্যালু। তুমি যে সার্কিটের জন্য যার জন্যই বার করতে যাবে, ইট উইল বি, এই ক্যালকুলেশনটা একটু বড় হবে, এটাই আর কি। এই ক্যালকুলেশনটা একটু কি হবে? একটু বড় হবে, আর কিছু। এবার বলো, হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর? স্যার আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু মানে রেশিও। রেশিও, গুড। ইট ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু টু অ্যাভারেজ ভ্যালু, তাই তো? টু অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ ক্রেস্ট ফ্যাক্টর? হোয়াট ইজ ক্রেস্ট ফ্যাক্টর? ক্রেস্ট ফ্যাক্টর কাকে বলে? স্যার এটা নতুন স্যার, এটা স্যার আগে শুনিনি। শুনুনি? না স্যার। আর কেউ? বলো বলো বলো। এটাকে পিক ফ্যাক্টরও বলে। ইট ইজ দি পিক ভ্যালু। স্যার পিক ফ্যাক্টরটা স্যার জানি, পিক ফ্যাক্টরটা হচ্ছে স্যার ওই ম্যাক্স ভ্যালু আর না, ম্যাক্স ভ্যালু আর আরএমএস ভ্যালুর রেশিও বোধহয়। ম্যাক্সিমাম বাই আরএমএস, তাই তো? এটাকেই কি স্যার ওই ক্রেস্ট আর পিক দুটোই কি স্যার সেম? যেটাই পিক ফ্যাক্টর সেটাই ক্রেস্ট ফ্যাক্টর। আমরা পিকটা জানতাম, ক্রেস্টটা নতুন। ঠিক আছে।
ম্যাক্সিমাম ভ্যালু বাই আরএমএস ভ্যালু। ঠিক আছে, এবার দেখো পরীক্ষার কোশ্চেনটা কি এসছে। এবার দেখো পরীক্ষার কোশ্চেনটা কি এসছে। आ जाओ हवेली में, क्वेश्चन पे आ जाओ। ये देखो, দেখা যাচ্ছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার। কি বলেছে কোশ্চেনে? What is the form factor of sinusoidal waveform? AC sinusoidal waveform এর ফর্ম ফ্যাক্টর কত হবে? মুখস্থ না, বলো। ফর্ম ফ্যাক্টর মানে কি? এই মাত্র বললাম আরএমএস বাই এভারেজ, তাই তো? ঠিক লিখছি? আরএমএস বাই এভারেজ। তাহলে সাইনোসয়েডাল ওয়েভফর্মের আরএমএস ভ্যালু কত বেরোলো? Vm/√2। Vm বাই √2। আচ্ছা, এভারেজ ভ্যালু কত হবে? 2 Vm বাই পাই। আমরা এখানে ফুল ওয়েভ রেকটিফায়ারটাকে ধরবো, ঠিক আছে? ফুল ওয়েভ রেকটিফায়ারটাকে ধরবো। সাইনোসয়েডাল এসি সিগন্যাল মানে আমরা কেবলমাত্র ফুল ওয়েভ হাফ ওয়েভের জন্য নিচ্ছি, মানে এইটুকুকে কনসিডার করছি, টোটালটাকে নয় কিন্তু। 2 Vm বাই পাই, তাহলে এটা কত হচ্ছে? পাই আপন 2√2। ভ্যালুটা কত হয় দেখো? পাই বাই 2√2, দেখো ভ্যালুটা কত হচ্ছে? 1.11। 1.11 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এইভাবে আমরা ফর্ম ফ্যাক্টর বার করতে পারলাম। ঠিক আছে, তার জন্য আমাকে কি কি মনে রাখতে হলো? আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু। যদি বলতো ক্রেস্ট ফ্যাক্টর বার করতে, তখন স্যার ওই আরএমএস ভ্যালু আর আরএমএস ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? ম্যাক্সিমাম ভ্যালু কত? ভিএম। আরএমএস ভ্যালু কত? ভিএম বাই 2। তাহলে ক্রেস্ট ফ্যাক্টর কত হলো? √2 ভ্যালু কত? 1.414, তাই তো? তাহলে এটা বেরোলো হচ্ছে 1.11, এটা বেরোলো হচ্ছে 1.414, তাই তো? দেখো এইটা হচ্ছে ফার্স্ট চারটা বার করলাম। পরীক্ষায় কোশ্চেন করতে দেবে জানো? এইটা দেবে, এইটা দেবে, এইটা দেবে। পরীক্ষায় কোশ্চেন করতে দেবে ট্রায়াঙ্গুলার, স্কোয়ার ওয়েভ আর শর্টউইভ। লাও এবার বললো পরীক্ষায় কোশ্চেন করতে দেবে, বলো ট্রায়াঙ্গুলার, স্কোয়ার ওয়েভ আর শর্টউইভ। স্কোয়ার ওয়েভটা সব থেকে সহজ। ঠিক আছে, স্কোয়ার ওয়েভটা দেখো তিনটেই 1 আছে, ক্রেস্ট ফ্যাক্টরও 1, ফর্ম ফ্যাক্টরও 1, আরএমএস ভ্যালুও 1। ঠিক আছে, কিন্তু যদি কোশ্চেনে দিয়ে দেয়, হ্যাঁ এর ক্ষেত্রে আরএমএস ভ্যালুও তাই, এভারেজ ভ্যালুও তাই, তাই তো? ওই জন্য স্কোয়ার ওয়েভের জন্য জিনিসটা সহজ, সবকটাই 1। কিন্তু বাদ বাকিগুলো আরএমএস ভ্যালু 1/√3, ক্রেস্ট ফ্যাক্টর √3, ফর্ম ফ্যাক্টর 1.57। তাহলে আমাকে এখানে অ্যাভারেজ ভ্যালুটা বার করতে জানতে হবে। অ্যাভারেজ ভ্যালু কত হবে? প্রত্যেকটা ওয়েভ ফর্ম আলাদা আলাদা করে যদি দিয়ে দেয়, কি বলতে চাইছি বুঝতে পারছো? ওয়েভ ফর্ম আলাদা করে দিয়ে দিল, তার দুটো প্যারামিটার আমাকে জানতেই হবে, আরএমএস আর অ্যাভারেজ, বা আরএমএস আর অ্যাভারেজ বার করতে আমাকে জানতেই হবে। ঠিক আছে, চলো তাহলে শেখা যাক। তাহলে প্রথমে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্মটা নিচ্ছি। ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারলে তো কি দিয়েছে? দেখো কোশ্চেন ভাই এইটা দেবে না কিন্তু, এই 1.11 দেবে না কিন্তু। আসতো কোনো এক সময় আসতো। ইউ আর নট দ্যাট লাকি। তোমরা এখন অতটা লাকি নও, বুঝতে পেরেছো? তারপর যদি তুমি জেনারেল কাস্ট হও তাহলে তো তুমি বঞ্চিত, আর কি বলবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমি কি দেখবো? প্রথমে আমি দেখবো হচ্ছে গিয়ে, প্রথমে দেখবো হচ্ছে ট্রায়াঙ্গুলার, তাই তো? ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম।
ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্মের একটা ছবি আঁকা যাক, ঠিক আছে? ধরে নাও ফর এক্সাম্পল একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম আমি ড্র করছি, ঠিক আছে? ধরো এইটা আমার ট্রায়াঙ্গুলার ওয়েভটা, এইটা, ঠিক আছে? এইটাকে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম হিসেবে ধরে নিলাম, বুঝতে পারলেন? তাহলে এবার বলো, তাহলে এইটা হচ্ছে ধরো কারেন্ট আমি দেখাচ্ছি, এদিকে কারেন্ট আছে, এদিকে টাইম আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড টি, এটা হচ্ছে 2t, ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো ভাই সকল, অ্যাভারেজ ভ্যালু কত হবে? আই অ্যাভারেজ এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই এই যে ইন্টিগ্রেশন 0 to t ft dt, এরিয়া আন্ডার দ্য কার্ভ তো ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। এই ত্রিভুজের এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে? হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ভূমি ইনটু উচ্চতা। উচ্চতা কত আছে? আই, এর ম্যাগনিটিউডটা কত ধরে নাও? আই ধরে নাও, বুঝতে পারলে? হাফ ভূমি ইনটু উচ্চতা ডিভাইডেড বাই কত হচ্ছে? টাইম পিরিয়ড টি। তার মানে এখানে কত আসছে? আই বাই 2। তার মানে এখানে কত আসছে? আই বাই 2 চলে আসছে, তাই তো? দেখো, বলো ভাই সকল, কার কোন কোশ্চেন, কার কোন জিজ্ঞাসা? টাইম পিরিয়ড টুটি কেন হবে? টাইম পিরিয়ড তো এইটা। আরে এরকম ভাবে তো আরো হতে পারে না, এইটা হচ্ছে টাইম পিরিয়ড। তো দিস ইজ দি অ্যাভারেজ ভ্যালু, ঠিক আছে? নাও হোয়াট অ্যাবাউট আরএমএস ভ্যালু? এইটা বার করতেই ঝামেলাটা হবে। আরএমএস ভ্যালু কি করে বার করবো বলো? আরএমএস ভ্যালু বার করতে গেলে আই আরএমএস কত হবে? ইন্টিগ্রেশন 0 to t x স্কয়ার t dt, তাই তো? এই টোটালটা রুট, আবার এটা কি হবে? ভাগ করতে হবে তো t দিয়ে। তাহলে এবার বলো ভাই সকল, একটা সহজ জিনিস ভালো করে বোঝো। একটা ইকুয়েশন, একটা লাইনের ইকুয়েশন ফ্রেম করতে জানো কি করে ফ্রেম করতে হয়? জানা আছে? আরে ধুর, এই লাইনের ইকুয়েশনটা তৈরি করতে পারবে? এই লাইনের ইকুয়েশনটা, এইটা তো স্ট্রেট লাইন, এই যে লাইনটা আছে, এই লাইনের ইকুয়েশন কি করে লিখবে? এটা তোমাদের মনে আছে? ওই y2 minus y1 divided by x2 minus x1 is equal to y1 minus y0 divided by x1 minus x0। এটা খেয়াল আছে? এইভাবেই তো আমরা লাইনের ইকুয়েশন তৈরি করি, ঠিক আছে? তাহলে দেখো, y2 মানে হচ্ছে ফাইনাল পজিশন, ঠিক আছে? এই কারেন্টের ম্যাক্সিমাম ফাইনাল ভ্যালু কত? শুরু হয়েছে করতে, কারেন্টটা 0 থেকে শুরু হয়েছে তো, আর ম্যাক্সিমাম ভ্যালু কততে গিয়ে পৌঁছেছে? আই তে। তার মানে I2 সমান সমান হচ্ছে ক্যাপিটাল আই। ইনিশিয়াল ভ্যালু কত আছে? I1 টা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 0 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে 0 ডিভাইডেড বাই x2 টা কোথা থেকে শুরু হচ্ছে? x2 টা হচ্ছে ফাইনাল ভ্যালু, x অ্যাক্সিস বরাবর ফাইনাল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু কত? 0, t মাইনাস 0। এবার দেখো, y1 এর ভ্যালু 0, x1 এর ভ্যালু 0। এবার y0 কে তুমি কি দিয়ে লিখতে চাইছো? y0 কে ধরো তুমি লেখো এইভাবে, লেখো y0 কে তোমাকে এখানে এবার ফাংশন হিসেবে লিখতে হবে। y0 তে তুমি কারেন্ট প্লেস করছো, তাই না? i অফ t লেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ কারেন্ট, আর এখানে শুধু t দিয়ে লেখো, ঠিক আছে? মানে এই বরাবর এই i ক্যাপিটাল একটা ম্যাগনিটিউড, বাট এইখানে যে সাইড ওয়েভটা আছে, সেই ওয়েভটাকে তো টাইমের রেসপেক্টে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সেটা আমি এইভাবে লিখতে পারি। তাহলে এখানে কত হচ্ছে? The function I of t is equal to এইরকম দাঁড়াচ্ছে ক্যাপিটাল I into small t by capital T। এইটা হচ্ছে আমার কাছে f of t, এইটা হচ্ছে আমার কাছে f of t। তুমি f of t এর জায়গায় যদি এটা পুট করো, এটা যদি পুট করো, তাহলেও দেখো ওই I by 2 আসছে। আমি এই ভেতরের f of t এর জায়গায় এটা পুট করছি, ঠিক আছে? তার মানে কত হচ্ছে দেখো, রুট ওভার অফ ইন্টিগ্রেশন 0 to t I small t divided by capital T
তাই তো? কত হয়ে যাচ্ছে এটা? এটা আমার হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তাই তো? হোল স্কয়ার ডিটি ডিভাইডেড বাই টি, তাই তো? তাহলে এবার চেক করে দেখো, আই স্কয়ার আর ক্যাপিটাল টি, ঠিক আছে, এটা বাইরে চলে আসছে, কনস্ট্যান্ট তো আই স্কয়ার আর ক্যাপিটাল টি, নিচে কত হচ্ছে টি কিউব হয়ে যাচ্ছে তো, আর এখানে ইন্টিগ্রেশনটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু টি টি স্কয়ার ডিটি, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি টি স্কয়ার টি তুমি যদি করো তাহলে এটা কত হচ্ছে, ইন্টিগ্রেশন আই স্কয়ার ডিভাইডেড বাই টি কিউব, বলো, টি কিউব ডিভাইডেড বাই 3, তাই তো, ফর দ্য রেঞ্জ অফ 0 টু টি। তাহলে এখানে কত আসছে, ক্যাপিটাল টি কিউব ডিভাইডেড বাই 3, টি কিউব কেটে যাচ্ছে, তার মানে কত করে কাটছে, রুট ওভার অফ আই স্কয়ার ডিভাইডেড বাই 3, এরকম একটা কিছু পড়ে থাকছে, তাই তো? তার মানে আই আর এম এস সমান সমান কত এলো, আই বাই রুট, বুঝতে পারছো? এইবার তুমি বার করো এই ওয়েভটার ফর্ম ফ্যাক্টর, আরএমএস বাই এভারেজ, তাই তো? আরএমএস কত বেরিয়েছে, আই বাই রুট 3, এভারেজ কত বেরিয়েছে, আই বাই 2, তাহলে কত হচ্ছে 2 বাই রুট 3, ঠিক আছে? কত হচ্ছে 2 বাই রুট 3। আচ্ছা, এটা কি পিওর মানে ট্রায়াঙ্গুলার ওয়েভ হলো, না এই ওয়েভটার জন্য এটা বেরোলো, এই ওয়েভটার জন্য এটা বেরোলো? ট্রায়াঙ্গুলার ওয়েভ আলাদা হচ্ছে, মানে ট্রায়াঙ্গুলার ওয়েভ অন্যরকম, ট্রায়াঙ্গুলার ওয়েভের জন্য তোমার আই বাই রুট 3 চলে আসবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টউড ওয়েভ বলে ভালো হয় এটাকে, এটা অ্যাকচুয়ালি শর্টউড ওয়েভটা, ঠিক আছে? আমরা প্রথমে শর্টউড ওয়েভটা অ্যানালাইসিস করে ফেলেছি, ঠিক আছে, অসুবিধা নেই, একই ব্যাপার। সিমিলারলি তোমাকে যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ বলে, ঠিক আছে, এটাও এক ধরনের ট্রায়াঙ্গুলার ওয়েভ, ঠিক আছে, এটা এক ধরনের ট্রায়াঙ্গুলার ওয়েভ, বাট এটাকে শর্টউড ওয়েভ বলে স্পেসিফিক্যালি। তো ট্রায়াঙ্গুলার ওয়েভ এরকম হতে পারে, তার জন্য দেখো ভ্যালুটা 2 বাই রুট 3 আসছে, আমাদের ওই ক্যালকুলেশনে কত ছিল ভ্যালুটা, কেউ স্ক্রিনশট নিয়েছো, দেখেছো ওটা? এটা অ্যাকচুয়ালি শর্টউড ওয়েভটার জন্য এলো মনে হচ্ছে, দেখি অ্যাকচুয়ালি মনে হচ্ছে শর্টউড ওয়েভটা করে দিয়েছে। এইখানে যে না পিডিএফটা দেখো, এইখানে যেটা এসছে ক্রেস্ট ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর এসছে 1.154, এটা ভাগ করো তো 2 বাই রুট 3 করো তো, কত হচ্ছে দেখো তো, 2 বাই রুট 3 করো, কত হচ্ছে বলো, 2 বাই রুট 3, 2 বাই রুট 3 করে দেখো তো 1.154 হচ্ছে কিনা, আই থিঙ্ক ওটাই হচ্ছে। হ্যাঁ স্যার 1.154 হচ্ছে। 1.154 হচ্ছে তো, এটা আমি ভুল করে শর্টউড ওয়েভ লিখে দিয়েছি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি শর্টউড ওয়েভ হবে, ঠিক আছে? আমি এটা ভুল করে ট্রায়াঙ্গুলার ওয়েভ করে দিয়েছি, মানে শর্টউড ওয়েভ ইজ টাইপ অফ ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটা তো ট্রায়াঙ্গেলই দেখাচ্ছে না, এটা শর্টউড ওয়েভ হবে, সরি, এটা ওই একই রকম মানে ভাগ আর কি। তাহলে এটা তোমরা কেটে ট্রায়াঙ্গুলার না করে শর্টউড করে দাও, সরি ফর দিস, হ্যাঁ বুঝতে পারলাম, এটা ট্রায়াঙ্গুলার হবে না, শর্টউড করো, শর্টউড। লজিকটা বুঝতে পারলে তো কিরকম করে করলাম জিনিসটা, ক্যালকুলেশনটা বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে সিমিলারলি ক্রেস্ট ফ্যাক্টর বার করতে পারবে, বলো ক্রেস্ট ফ্যাক্টর কত হবে, ম্যাক্সিমাম বাই আরএমএস, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আই, আই বাই রুট 3, তার মানে কত হচ্ছে রুট 3, তার মানে এটা হচ্ছে 1.154, রুট 3 মানে কত হয় 1.703, না এরকম একটা কিছু হয়তো, রুট 3 ভ্যালু কত হয় দেখো, এটা রুট 3 আছে আশা করি 1.732 হয়, দেখো মিলে গেল তো আমাদের এইটা, দেখো এইটা এটা বার করতে পারলাম তো, তাহলে এটা হচ্ছে আমাদের 1.732, 1.732। তোমরা এই ভ্যালুটা একটু লিখে রাখো তো, বারবার দেখতে হচ্ছে, এই ভ্যালুটা লিখে রাখো।
এবার লিখে রাখা হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলার একটা 1/√3 √3 1.57 লিখে রাখবো আরএমএস ভ্যালু ক্রেস্ট ফ্যাক্টর আর ফর্ম ফ্যাক্টর এগুলো আমরা বার করবো। বুঝছেন? তাহলে এবার আমরা সরি ফর দিস, আমি ভুলে গেছি, মিস্টেক হয়ে গেছে, এটা শর্ট আউট হয়েছে আমাদের। তাহলে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মটা করা যাক, মানে প্রথমে ট্রায়াঙ্গুলারটা লেখা ছিল তো আমার এটা মাথায় রয়ে যায়। ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম এবার লিখবো হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, তাই তো? ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মটা কিরকম দেখতে দেখো, এইরকম দেখতে একটা পার্ট একই রকম, এই পার্টটা বুঝতে পারলাম, ওটা খালি স্ট্রেট ছিল, এই তাহলে ধরে নাও এইটা হচ্ছে টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, ঠিক আছে? আর এইটা হচ্ছে ধরো আই, কারেন্ট দিয়ে তুমি চর্চা করছো, এটা ধরো আই ধরে নাও, ঠিক আছে? তাহলে এবার বলো এরিয়া আন্ডার দা কার্ভ কত, তাহলে এটা কত বেরোবে, আই এভারেজ কত বেরোবে বলো, ইন্টিগ্রেশন 0 to t ft dt ডিভাইডেড বাই টাইম পিরিয়ড বা এরিয়া আন্ডার দা কার্ভ, এরিয়া আন্ডার দা কার্ভ কত হবে? দেখো এইটা তো তুমি যদি মাঝখান দিয়ে একটা ভাগ করো, ঠিক আছে, হাফ ভূমি ইন্টু উচ্চতা করতে পারো তো, 2 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত আছে 3/2 ইন্টু উচ্চতা কত আছে 8, বুঝতে পারলে তো, ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে, টি টি কেটে যাচ্ছে, হাফ হাফ কেটে যাচ্ছে, i/2 করে থাকছে, এক্ষেত্রেও কত হচ্ছে, এক্ষেত্রেও i/2 হচ্ছে, ঠিক আছে? এইবার একটা লজিক খাটাবো, সেটা হচ্ছে যে ধরো একটা ফাংশন যদি এফটি হয়, এই ফাংশনটা যদি এফটি হয়, ফাংশনটাকে স্কোয়ার হওয়া মানে কি, অ্যাকচুয়ালি কি করেছি, ফাংশনটাকে স্কোয়ার করা মানে কি, অ্যাকচুয়ালি কি করা হলো? ধরো একটা ফাংশন আছে এক্স, তাকে এক্স স্কোয়ার করলাম কি করে, এক্স একটা গুণ করে করতে পারি, আর ইন্টিগ্রেশন ডিএক্স, তো ইন্টিগ্রেশন ডিএক্স করো, তাহলে হবে না, x²/2 হবে না? তার মানে আমি কোন ফাংশনকে তার স্কোয়ার ফাংশনে কনভার্ট করতে গেলে এক্সিস্টিং ফাংশনটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলেই হয়ে যাবে। তাহলে এই যে ফাংশনটা আছে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই স্কোয়ার ফাংশনটা পেয়ে যাব। তাহলে বলো এইটা একটা র্যাম্প ফাংশন না? র্যাম্প ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কি হয়, আগের দিন পড়েছিলাম, র্যাম্প ফাংশনকে ইন্টিগ্রেশন করলে প্যারাবোলিক ফাংশন হয়ে যায়। তার মানে এইটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা এইরকম দেখতে লাগে, হবে তো? আর এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো এরকম দেখতে লাগবে তো, হবে তো? হয়ে গেল তো? তার মানে নতুন যে ফাংশনটা তৈরি হলো সেটা কত হলো, i² তৈরি হলো। এইটা ছিল আই ফাংশন, এইটা তৈরি করলাম i² ফাংশন, বুঝতে পারলে তো? এবার এরিয়া আন্ডার দা কার্ভ বার করো। এবার যদি আমি এই i² ফাংশনটার এরিয়া আন্ডার দা কার্ভ বার করি তাহলে কি হবে, তাহলে আর বেশ ভালো বেরিয়ে আসবে। তাহলে এরিয়া আন্ডার দা i², এরিয়া আন্ডার i² কার্ভ কত হচ্ছে বলো? এরিয়া অফ প্যারাবোলা, এরিয়া অফ প্যারাবোলার ফর্মুলা কত হয়, এরিয়া অফ প্যারাবোলা কার মনে আছে? এরিয়া অফ প্যারাবোলা সমান সমান লেখো হাফ i², actually 1/3 i² into t, 1/3 i² into t, that is the area under the curve parabola, ঠিক আছে?
তাহলে এবার তুমি বলো আরএমএস ভ্যালু কি করে লিখবো? আই আরএমএস সমান সমান কত হবে? রুট ডিভাইডেড বাই টি, তাই তো? এখানে তো এটা বেরিয়েই গেছে, এইটাই এখানে তো 1/3 আই স্কয়ার টি। বুঝতে পারলে কি করলাম? যেটা এরিয়া অফ দ্য প্যারাবোলা সেটাই তো এফ স্কয়ার টি ফাংশনটা, তো এটা ডাইরেক্টলি কত বসাতে পারি তো, এটাই তো আমার কাছে কি এফ স্কয়ার টি। কারণ এই যে ফাংশনটা আমি লিখেছি এটা অ্যাকচুয়ালি কি লিখেছি? এইটা অ্যাকচুয়ালি লিখেছি ইন্টিগ্রেশন 0 টু টি এফ স্কয়ার টি টি। এই এফ স্কয়ার টি টি কত, এফ স্কয়ার টি কত বেরিয়েছে? ইন্টিগ্রেশন এফ স্কয়ার টি টি তো এটাই বেরিয়েছে, ঠিক আছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে কি ইন্টিগ্রেশন 0 টু টি এফ স্কয়ার টি টি, তাই না? এটা তো বেরিয়েছে ডিভাইডেড বাই টি। তাহলে এখানে কত আসছে বলো? আই বাই রুট 3। তাহলে এবার বলো আরএমএস ভ্যালু কত হবে? সরি, ফর্ম ফ্যাক্টর কত হবে? আরএমএস বাই এভারেজ। আরএমএস কত আছে? আই বাই রুট 3। এভারেজ কত আছে? আই বাই 2। তাহলে 2 বাই রুট 3 হচ্ছে তো? সিমিলারলি টেস্ট ফ্যাক্টর বার করতে পারবে। কত হবে? ম্যাক্সিমাম বাই আরএমএস, আই বাই রুট 3। তাহলে এইভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম, সঠিক ওয়েভফর্ম। এবার ধরো লাস্ট কি ছিল? স্কোয়ার ওয়েভ, তাই তো? স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভ কি হতে পারে? এটাই তো স্কোয়ার ওয়েভকে কিভাবে দেখাবে? এইভাবে দেখাবে তো? দেখো এইটাকে স্কোয়ার ওয়েভ বলতে পারো তো? দেখো তো, ভুল হলে বলবে। এটা স্কোয়ার ওয়েভ বলতে পারো তো? নিচের হাফটা নিলে গন্ডগোল হয়ে যাবে, 0 হয়ে যাবে না, এভারেজ ভ্যালু নেওয়া যাবে না। তাহলে বলো এইটা হচ্ছে টাইম পিরিয়ড ধরো, তাই তো? এইটাকে ধরে নাও কত? কারেন্ট। তাহলে বলো কত হচ্ছে? আই এভারেজ কত হবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ আই ইন্টু টি, তাই তো? ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। তাহলে কত হচ্ছে? আই। ঠিক আছে, আচ্ছা। স্টেপ ফাংশনের তুমি যদি ইয়ে করো, ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে? র্যাম্প ফাংশন হবে, মানে এরকম হবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার তুমি বলো এই ট্রায়াঙ্গুলার ফাংশনটা যদি আমি মানে আই আরএমএস অ্যাকচুয়ালি কি হচ্ছে? ইন্টিগ্রেশন 0 টু টি এফ স্কয়ার টি টি, তাই তো? এর রুট তার তলায় টি, তাই তো? তাহলে এবার বলো এই যে র্যাম্প ফাংশনটা তুমি তৈরি করেছিলে, ঠিক আছে, এর এরিয়া আন্ডার দা কার্ভ কত হচ্ছে? হাফ ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে তো? দেখো, বা তুমি এটাকে এরকম ভাবে লিখতে পারো, এটা করার দরকার নেই, ফাংশনটা তো তোমার এত ম্যাগনিটিউড ধরো আই আছে, ঠিক আছে? তাহলে এখানে তুমি ডাইরেক্টলিও লিখতে পারো, করার দরকার নেই, এরকম করে করতে পারো, নাও করতে পারো, ডাইরেক্টলিও তুমি লিখতে পারো। এর ম্যাগনিটিউড কত আছে? এর কি কোনো চেঞ্জ আছে কি? তার মানে ম্যাগনিটিউড তো আই হবে, ইন্টিগ্রেশন 0 টু টি আই অফ টি আই ডিটি, ঠিক আছে? আই স্কয়ার ডিটি, তাই না? এরকম একটা হবে না? দেখো তাহলে এটা কত হচ্ছে? আই স্কয়ারটা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি ডিভাইডেড বাই টি। ইন্টিগ্রেশন 0 টু টি মানে কি? টি, এখানে আই বেরিয়ে এলো, যেটাই এভারেজ ভ্যালু বেরোলো সেটাই আরএমএস ভ্যালু বেরোলো, তাই না? বলো তো। এবার তুমি তাহলে বলো ফর্ম ফ্যাক্টর টেস্ট ফ্যাক্টর কি হবে?
ফর্ম ফ্যাক্টর সমান বলো কি হবে আরএমএস বাই এভারেজ কত হচ্ছে I by I 1 that is also equal to trace factor সমান কি হবে maximum by RMS I by I that is equal to 1 এইগুলো হচ্ছে ডিপ্লোমা লেভেলের কোশ্চেন এগুলো কি এইগুলো হচ্ছে ডিপ্লোমা লেভেলের কোশ্চেন এইবার কিছু স্যাম্পল ডায়াগ্রাম আমি দিয়ে রাখছি স্যাম্পল ডায়াগ্রাম নাম্বার 1 ধরো এইরকম একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রামটা কিরকম দিয়েছে এইরকম দিয়েছে এরকম একটা কিছু দিয়েছে ধরো ফর এক্সাম্পল বলে দিয়েছে এইদিকে হচ্ছে টাইম টি এইটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড ক্যাপিটাল টি এইখানে কিছু একটা দিয়ে দিয়েছে এইটা বলে দিয়েছে ক্যাপিটাল আই হিসাবে এটা বলে দিয়েছে আই অফ টি হিসাবে বলে যে এই ওয়েভ ফর্মটার ফর্ম ফ্যাক্টর বার করো কি বলতে চাইছি বুঝতে পারছো এইরকম একটা ওয়েভ ফর্ম দিয়ে দিয়েছে দিয়ে বলেছে এই ওয়েভ ফর্মটার ফর্ম ফ্যাক্টর কত হবে বার করো সিমিলারলি ধরো এরকম একটা ডায়াগ্রাম দিয়েছে ডায়াগ্রামটা কিরকম দিয়েছে দেখো চেক করো এইরকম একটা স্কোয়ার ওয়েভ দিয়েছে ঠিক আছে দিয়ে বলেছে এর তুমি বার করো বলেছে এইটা বলে দিয়েছে ধরো 2 4 6 8 এটা ধরো এই অবধি দিয়েছে ধরো এটা 10 ঠিক আছে 2 4 6 8 অবধি দিয়েছে ধরো এদিকে এটা 2 দিয়েছে এটা 4 দিয়েছে এটা আই অফ টি দিয়ে দিয়েছে এটা টি দিয়ে দিয়েছে বললো এই ওয়েভ ফর্মটার এভারেজ ভ্যালু বার করো এখানে কোশ্চেনটা কি দিয়েছে ডিটারমাইন অ্যাভারেজ আই জিরো অ্যাভারেজ বা আই অ্যাভারেজ এই কোশ্চেনটা এরকম বার করতে হবে এই কোশ্চেনটা ধরো তোমাকে দিয়েছে সেম ডিটারমাইন আই অ্যাভারেজ বা অথবা এরকম দিয়ে দিয়েছে ডিটারমাইন ফর্ম ফ্যাক্টর এরকম দিয়েছে আর একটা ধরো কার্ভ এইরকম একটা দিয়েছে এরকম একটা কার্ভ দিয়েছে ঠিক আছে এটা ধরো 2 এটা ধরো 4 ঠিক আছে এইটা ধরো হচ্ছে গিয়ে 2 এটা ধরো 4 এটা ধরো 6 এটা 8 ঠিক আছে এদিকে ধরো আই অফ টি আছে এইটারও তোমার ঠিক একই রকম ভাবে ধরো অ্যাভারেজ ভ্যালু বার করতে দিয়েছে এটার জন্য বলেছে আই অ্যাভারেজ বার করতে পারবে যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলাম সেখান থেকে হেল্প নিয়ে যেমন আমরা করলাম এতগুলো সেই পদ্ধতির হেল্পে কি এগুলো করা যাবে দেখো তো মেন টার্গেট আমাদের কি মেন টার্গেট হচ্ছে আমাদের প্রত্যেকটা ওয়েভ ফর্মের অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালুটা বার অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু বার করতে পারলেই আমাদের কাজ খতম ঠিক আছে এই প্রথম ওয়েভ ফর্মটা দেখো আমি একটা করে দিচ্ছি বাকিগুলো বাড়িতে করবো ঠিক আছে এই টোটালটা যদি টি হয় এটা আমি কি লিখতে পারি টি/4 এটা কি লিখতে পারি টি/2 এটা কি লিখতে পারি টি/2 টি/4 লিখতে পারি তো এর এরিয়া কত হচ্ছে আই ইন্টু টি/2 এর এরিয়া কত হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা দুটো এরিয়াকে জোড়া লাগিয়ে দাও তাহলেই হয়ে যাবে তাহলে আই ইন্টু টি/2 ঠিক আছে প্লাস এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে তো এ পাস ও পাস হয়ে যাচ্ছে তাহলে 2 দিয়ে গুণ করা আর হাফ থাকা লিখে রাখছি প্রথমে 2 ইন্টু হাফ ইন্টু টি/4 ইন্টু আই ডিভাইডেড বাই টি আছে ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো এইখানে আসছে I/2 টিটা কেটে যাচ্ছে প্রথমে আসছে I/2 প্লাস এখানে কত আসছে বলো 2 কেটে যাচ্ছে I/4 তাই তো তাহলে কত হচ্ছে
3i/4, 3i/4, 3i/4 বোঝা যাচ্ছে? দেখো, তো দিস ইজ দি আই অ্যাভারেজ, আই অ্যাভারেজ। এর মানে বার করতে পারবো সবকটা অ্যাভারেজ ভ্যালুগুলো? হ্যাঁ, নিচের ওয়েভফর্মটা এইরকম ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম বাট শিফটেড বাই ডিসি সিগন্যাল। হ্যাঁ, ওর ভাগ বানাতে হবে, এই জায়গায় ভাবে বার করবে। করতে পারবে তো? আচ্ছা, এর আরএমএস ভ্যালু কি করে বার করবে? ওই একই রকম ভাবে এটাকে প্যারাবোলিক, প্যারাবোলিক, এটা তো সেমই থাকবে, এটা তো সেম থাকবে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে তো সেম থাকে, সেম থাকে না? তাহলে ওই গ্রিন কালারের যে সিগন্যালটা আছে ওটা তুমি যদি ইন্ডিকেশন করো তাহলে কি পাবে? চেক করে দেখবে, অ্যান্সারটা আসবে হচ্ছে √2/3 ইন্টু আই, আবার আরএমএস ভ্যালু আসবে √2/3 ইন্টু আই, ক্যালকুলেশন করবে √2/3 ইন্টু আই, এইটা আসবে। এই পর্যন্ত আজকে থাকবে, ঠিক আছে? এই পর্যন্ত আজকে থাকবে তোমাদের ক্লাস। লাস্ট একটা ছোট্ট পার্ট আছে, এই ফেজর অ্যালজেব্রা। ফেজর অ্যালজেব্রা নিয়ে আমি আগের দিন তোমাদের বলেছিলাম, ঠিক আছে, যে ঠিক আছে, এটা পরের ক্লাস থেকে শুরু করবো, পরের ক্লাস থেকে শুরু করবো, ফেজর অ্যালজেব্রা থেকে পরের ক্লাসটা শুরু হবে। তো এই পর্যন্ত রাখলাম, তোমরা সবাই আসবে। কটা বাজে এখন? 9টা বাজে, তো 2:30 থেকে শুরু করবো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 195। রেকর্ডিং বন্ধ করতে হবে।